প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরনো কলকাতার একটি বাড়িতে চতুর্থ পর্বে আজ আমরা পরের পর্ব শুরু করছি। তৃতীয় পর্বে আমরা অর্থাৎ এর আগের পর্বে জেনেছিলাম যে রাজেন একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সে ক্লাইভ স্ট্রিটে যখন পৌঁছলো তখন 11টা বাজতে বেশি বাকি নেই। পাগলের মতন ছোটাছুটি করে ক্লাইভ স্ট্রিটে আলফ্রেড অ্যান্ড নিকলস ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেড অফিসটাও সে খুঁজে বের করে নিয়েছিল। ইন্টারভিউতে বসার সুযোগও পেয়েছিল রাজেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সে পৌঁছতে পেরেছে ইন্টারভিউ দিতে। এর আগে রাজেন যখন বাড়ি থেকে তার কাকা কাকিমার বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে যখন রাজের নামছিল তখন ছাদের ওপরে বা তেতলায় সেই আগের সেই সাদা শাড়ি পরা যাকে দেখেছিল স্ত্রীলোকটিকে, সেই স্ত্রী লোকটিকে আবার সে সেই ইন্টারভিউতে যাওয়ার সময় দেখেছিল এবং তাকে হাতছানি দিয়ে ডাকছিল। তাতে রাজেন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। যাই হোক, ইন্টারভিউ দিতে গেছে রাজেন এবং এরপর ইন্টারভিউ দেওয়ার পরে তার রাজেনের কি হলো এখন সেটাই জানার ব্যাপার। তো চলুন আজকে চতুর্থ পর্বে আমরা সেটা দেখে নিচ্ছি যে রাজেনের এই মুহূর্তের অবস্থা কী। আজকের পর্বে চতুর্থ পর্ব, পুরনো কলকাতার একটি বাড়িতে, আজ চতুর্থ পর্ব। যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের দুজন পাক্কা ইংরেজ, দুজন বাঙালি। প্রশ্নগুলো চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছিল, সবই ইংরেজিতে। ঘোরটা অনেকখানি কাটলেও পুরোটা নয়। যা যা মুখে এসেছে এলো পাথারি বলে গেছে সে। এই চাকরিটার আশা নেই বলেই বলে মনে হয়। ইন্টারভিউর পর অনেকটা সময় ডালহৌসি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো রাজেন। বিকেল যখন ফুরিয়ে আসছে, সন্ধে নামে নামে সেই সময় রাধানাথ মল্লিক লেনে ফিরে এলো সে। ইন্টারভিউ দিতে যাবার সময় কোনো দিকে তাকায়নি রাজেন। অদ্ভুত এক ঘোরের মধ্যে দৌড়তে দৌড়তে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে চলে গিয়েছিল। এখন এই সন্ধ্যের মুখে 13 নম্বর বাড়িটায় ঢুকতে গিয়ে চোখে পড়ল মুড়িচিড়ের দোকানের সেই লোকটা গলা বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। তার চোখে অসীম কৌতূহল, সেই সঙ্গে কেমন একটা ভয় ভয় ভাব। কি ভেবে দাঁড়িয়ে পড়ল রাজেন। জিজ্ঞাসা করল, আপনি কি কিছু বলবেন? দোকানদার থতমত খেয়ে বলল, না বাবু, না। এই কি? লোকটা ঢোক গিলল, আপনাকে আগে কখনো তো এখানে দেখিনি। রাজেন বলল, দেখার কথা নয়, আমি এখানে নতুনই এসেছি। 13 নম্বর বাড়িটায় কতদিন থাকবেন আপনি? সে কোথায় কতদিন থাকবে তাই নিয়ে লোকটার এত কৌতূহল কেন, সেই সঙ্গে বেশ উদ্বেগও। রাজেন জিজ্ঞাসা করল, কেন বলুন তো? লোকটা হকচকিয়ে গেল। না না, ও কিছু না, শুনেছি 13 নম্বর বাড়িটা 80-90 বছরের পুরনো। কলকাতায় এই ধরনের বাড়িতে কত কিছুই তো হয়, তাই আর কি। রাজেনের মনে পড়ে গেল অবিনাশ কাকাও ওই বাড়িটা সম্পর্কে এইরকম কিছু বলেছে। 13 নম্বরের গা ঘেঁষে যার দোকান সেও কি আর ওই বাড়িটার রহস্য জানে না? যে অশরীরী মাঝে মাঝে দর্শন দিয়ে হিংস্র মধুর হেসে হাতছানি দেয়, খসখসে গলায় কথা বলে, তার খবরও কি দোকানদার রাখে না? রাখাটাই স্বাভাবিক। লোকটাকে বেশ ভালোই মনে হচ্ছে। রাজেন আঁচ করে নিল তার কোনো রকম ক্ষতি হয় দোকানদার তা চায় না। স্পষ্ট করে না হলেও সে যেন বুঝিয়ে দিচ্ছে 13 নম্বর বাড়িটায় তার থাকা ঠিক হবে না। সে ঠিক করে ফেলল আর দাঁড়াবে না। 13 নম্বরের দিকে পা বাড়াতে যাবে, দোকানদার তখনই ডাকল, বাবু যাবেন না? কিছু বলবেন? হ্যাঁ। দোকানদার মাথা নাড়ল। আর একটু এগিয়ে আসুন। রাজেন অবাক হলো। কেন বলুন তো? যা বলছি তাই করুন। কি ভেবে এগিয়েই গেল রাজেন। দোকানদার হঠাৎ এধার ওধার দেখে নিল। না, ধারে কাছে তো কেউ নেই। সে একটা নিচু টুলের ওপর বসেছিল।
ঝুঁকে রাজেনের কানের কাছে মুখটা এনে খুব চাপা গলায় বলল, বাবু, আপনাকে আগেও ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছি 13 নম্বরটায় থাকা ঠিক হবে না। যত শিগগিরই পারেন চলে যান। আপনি কিন্তু আমার কথা শুনছেন না। ওই বাড়িটায় থাকলে কোনো বিপদ টিপদ হতে পারে? পারে বাবু, পারে। কি 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 বিপদ? ওই বাড়িটায় আগে নতুন যারা এসেছে তাদের ভেতর 3 জন খুন হয়েছে। বুকের ভেতরটা ধক করে উঠল রাজেনের। মিয়ানো গলায় জিজ্ঞাসা করল, কে 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 খুন করেছে? কেন? সে আমি বলতে পারবো না, মাফ করবেন। একটু দূরে পায়ের শব্দ শোনা গেল। তড়িৎ গতিতে মুখ সরিয়ে নিয়ে টুলের ওপর সোজা হয়ে বসে পড়ল দোকানদার। লোক আসছে, আর দাঁড়াবেন না, চলে যান, চলে যান। আর যা শুনলেন কারোকে কিন্তু বলবেন না। খুনের কথাটা শোনার পর থেকে মাথা ঝিমঝিম করছে রাজেনের। 13 নম্বর বাড়ির পুরনো বাসিন্দাদের কোনো ভয় নেই। নতুন কেউ এলে তাদের কারো কারো খুন হয়ে যাবার সম্ভাবনা যথেষ্ট। রহস্যটা কি না ঠিকমতো গুছিয়ে ভাবা যাচ্ছে না। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। অন্যমনস্কের মতন এলোমেলো পা ফেলে সে 13 নম্বর বাড়িটায় ঢুকে গেল। সুড়ঙ্গের মতন সরু গলিটা যেখানে বাঁক নিয়েছে সেখানে এসে হঠাৎ নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে তার 2 চোখ তেতালার ছাদের দিকে চলে গেল। কিন্তু না, প্রথম দিন যে বউটিকে ছাদে দেখেছিল, যার মুখে ছিল হিংস্র অথচ মধুর হাসি, সে কিন্তু এখন নেই। যাক, স্বস্তি। জোরে শ্বাস টেনে রাজেন এগিয়ে গেল। প্রাচীন কলকাতার এই ঘিঞ্জি এলাকায় সূর্য পশ্চিম দিকে খানিকটা নেমে গেলে 13 নম্বর রাধানাথ মল্লিক লেনে 1 ফোঁটা রোদ ঢোকে না। ভেতরটা এর মধ্যেই কেমন যেন ঝাপসা ঝাপসা। মিনিট 10ও লাগবে না, তার মধ্যে ঝপ করে অন্ধকার নেমে যাবে। একতলার চাতাল পেরিয়ে ওপরে ওঠার সিঁড়িগুলোর কাছে চলে এলো রাজেন। 4টে, 4:30 বাজলেই সিঁড়ির গায়ে আলো জ্বালিয়ে দেওয়া হয়। আজও তার হেরফের হয়নি। রাজেন সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা বাইরে বারান্দায় বেতের মোড়ায় বসে গল্প করছিল। আমরা তো তোর কথাই ভাবছিলাম, সেই কখন বেরিয়েছিস, এত দেরি হলো, খুব চিন্তা হচ্ছিল রে। এই কথা বলতে বলতে উঠে দাঁড়ালো অবিনাশ কাকা। বন্দনা কাকিমাও উঠে দাঁড়ালো। রাজেন উত্তর দেবার আগেই অবিনাশ কাকা ফের বলল, ডালহৌসি তো এখান থেকে খুব দূরে নয়, বাসে আসতে কতক্ষণ আর লাগে? ঠিক আছে, জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে বসার ঘরে চলে আয়, চা খেতে খেতে তখন ভালো করে কথা হবে। মিনিট 15 বাদে বসার ঘরে চলে এলো রাজেন। অবিনাশ কাকা একাই বসেছিল। বলল, বসে পড়, তোর কাকিমা চাটা করতে গেছে, রাঙা আলুর পুলি আর সিঙাড়াও বানিয়ে রেখেছে, তুই বস। প্রায় সঙ্গে সঙ্গে চা এবং সিঙাড়া টিঙাড়া নিয়ে চলে এলো বন্দনা কাকিমা। খেতে খেতে অবিনাশ কাকা জানতে চাইল, তোর ইন্টারভিউ কেমন হলো রে এবার? একটু চুপ করে থেকে রাজেন বলল, খুব একটা ভালো হয়নি কাকা। কেন রে, তুই তো বেশ তৈরি হয়ে গিয়েছিলিস, খুব খারাপ হবে কেন? একটু চিন্তিতই দেখালো অবিনাশ দত্তকে। রাজেন বলল, ইন্টারভিউ যারা নিয়েছে তাদের মধ্যে খাঁটি সাহেবও ছিল, তারা গাঁক গাঁক করে কি জিজ্ঞাসা করেছিল বুঝতে পারছিলাম না। ঘাবড়ে না গিয়ে স্মার্টলি জবাব দিয়েছিস তো? স্মার্টলি কি না বলতে পারবো না, তবে আন্দাজে ওদের কোশ্চেনগুলো যা বুঝেছি উত্তর দিয়েছি। আমার ইংরেজি তো নিশ্চয়ই অনেক ভুলভাল থেকে গেছে। কিছুক্ষণ চুপচাপ অন্যমনস্কের মতো কথা বলছিল রাজেন। অন্যমনস্কের মতোই খাচ্ছিল। মুড়ি মুড়কির দোকানের সেই লোকটার কথাগুলো বারবার ঘুরে ঘুরে তার মনে পড়ে যাচ্ছে। 80-90 বছর আগের ঝরঝরে পলেস্তারা খসা সাবেক বিল্ডিংটায় নতুন যারা আসে তাদের অনেকেই নাকি খুন হয়ে গেছে। নতুন লোক এলে খুন হবে কেন? কারণটাই বা কী? এই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। লোকটা তাকে 2-1 দিনের ভেতর 13 নম্বর বাড়িটা ছেড়ে চলে যেতে বলছে। তাকে কি খুন করা হবে? সেই ইঙ্গিতটাই কি দোকানদার তালে দিল? কিছুই বোঝা যাচ্ছে না। সব
কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একটা ফাঁকা ছাদের রেলিং ধরে কখনো দেখা দিয়ে সে কোথায় মিলিয়ে যায় কে জানে। সে কি তার ক্ষতি করবে? কেনই বা করবে? অবিনাশ দত্ত তাকে লক্ষ্য করছিল। জিজ্ঞাসা করল, হ্যাঁ রে রাজেন, কি ভাবছিস রে অত? রাজেন চমকে উঠল। না না, কিছু না তো। বলেই মনে হলো দোকানদার মুখে এই বাড়িতে খুনের যে ঘটনাগুলোর কথা শুনেছে, অবিনাশ কাকাকে জিজ্ঞাসা করে কি জেনে নেবে এই সব ঘটনা কি আদৌ সত্যি? সঙ্গে সঙ্গে চিন্তাটা খারিজ করে দিল। মনের ভেতরটা কেমন যেন ঘোলাটে হয়ে রইল। একটা অদ্ভুত রহস্য যেন মাথার ওপর ঠেসে বসে আছে। কখনো ভয়ে সিটিয়ে যায় সে, কখনো আজগুবি বলে উড়িয়ে দিতে ইচ্ছে করে। রাজেনের মনে কী ধরনের তোলপাড় চলছে বাইরে থেকে আন্দাজ করার উপায় নেই। অবিনাশের মনে হলো ইন্টারভিউ খারাপ হওয়ার জন্য রাজেন হয়তো মুষড়ে পড়েছে। তাকে চনমনে করে তোলার জন্য বলল, মন খারাপ করিস না রাজেন, একটু ভুলটুল ইংরেজি হলেও সব প্রশ্নের যখন চটপট জবাব দিয়ে দিয়েছিস, আমার তো মনে হয় চাকরিটা হয়ে যাবে। রাজেন কিন্তু চুপ করে রইল। অবিনাশ দত্ত এবার বলল, ধরা যাক চাকরিটা হলোই না, তাতে অত ভেঙে পড়ার কী আছে? তোর আরও কয়েকটা ইন্টারভিউ তো রয়েছে। কটা যেন? আনমোনা রাজেন বলল, আরও 6টা। চিন্তা করিস না, এতগুলো ইন্টারভিউ যখন বাকি, একটা না একটা চাকরি ঠিক হয়ে যাবে। রাজেন কিন্তু কোনো উত্তর দিল না। আরও 2 দিন কেটে গেল, এর মধ্যে ইন্টারভিউ ছিল না। রাজেন বাড়ি থেকে বেরোয়নি। স্নান টান করতে বাথরুমে গেছে ঠিকই, সেই বউটিকে দেখা তো যায়নি, এমন কোনো ঘটনাও ঘটেনি যাতে ভয়ে শিউরে উঠতে হয়। যে আতঙ্কটা রাজেনের মাথায় চেপে বসেছিল সেটা কিন্তু আর নেই। 2 দিন পর আজ যে ইন্টারভিউ দুটো রয়েছে তার একটা বেলা 2টোয় আর আরেকটা 3:30টায়। কোনোটি ডালহৌসিতে নয়, অনেকটাই দূরে। একটা পার্ক স্ট্রিটের শেষ মাথায়, অন্যটি থিয়েটার রোডে। দুটো ইন্টারভিউর পর বাড়িতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আগের দিন সন্ধ্যার মুখে মুখে সে ফিরেছিল, আজ সন্ধে পার হয়ে গেছে। গ্যাসবাতির টিমটিমে আলোয় রাধানাথ মল্লিক লেনের আঁকাবাঁকা ভুতুরে গলিটা দিয়ে 13 নম্বর বাড়িটায় ঢোকার আগে মুড়িমুড়কির দোকান থেকে সেই লোকটা সেদিনের মতনই কিন্তু ডাকলো, বাবু। চমকে উঠল রাজেন। তার আর 13 নম্বরে ঢোকা হলো না। দোকানদার গলা বাড়িয়ে বলল, মাঝখানে 2 দিন আপনাকে দেখিনি, কোত্থেকে এলেন? রাজেন বলল, একটা কাজে বেরিয়েছিলাম, এখনই ফিরছি। কেন বলুন তো? আপনাকে সেদিন সাবধান করে দিয়েছিলাম, তারপরও 2 দিন এখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ ছিলাম। রাজেন যে তার সতর্কবাণী শোনার পরও 2 দিন তার 13 নম্বর বাড়িতে কাটিয়ে দিব্যি বেঁচে আছে, সচক্ষে তাকে দেখেও দোকানদারের বিশ্বাস হচ্ছিল না। খুব সম্ভব সে যে বেঁচে আছে লোকটা তাতে খুশি হতে পারেনি। রাজেন জিজ্ঞাসা করল, আপনার কি আর কিছু বলার আছে? ঢোক গিলে দোকানদার বলল, আছে আছে, আপনি পারলে আজই, নইলে কাল সকালে উঠে চলে যাবেন। এই দোকানের সামনে দিয়ে গেলেই আপনি ডেকে ডেকে ভয় দেখান, মতলবটা কি বলুন তো? কোনো বদমতলব নেই বাবু। কেন বুঝতে পারছেন না? আমি আপনার ভালোই চাই। চলে যান বাবু, চলে যান। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে রাজেনের। ধ্যাত বলেই সে 13 নম্বর বাড়ির দিকে পা বাড়ায়। পেছন থেকে দোকানদারের করুণ ভয়ার্ত গলা ভেসে আসে, আমার কথাটা ফেলবেন না বাবু, 13 নম্বরটা ছাড়লে আপনারই মঙ্গল হবে। কে কার কথা শোনে? রাজেন বাড়ির ভেতর ঢুকে সুড়ঙ্গের মতো সরু গলিটা দিয়ে খানিকটা এগিয়ে অন্য দিনের মতন ছাদের দিকে তাকালো। না, কেউ নেই। ছাদটা যতদূর দেখা যায় একেবারেই ফাঁকা। দোকানদারের ওপর রাগে মাথা গরম হয়ে উঠল তার। লোকটা তার গায়ে যেন জোকের মতন লেগে রয়েছে।
বলেছে সে তার ভালো চায়, বিন্দুমাত্র খারাপ অভিসন্ধি নেই। নেই বললেই হলো, নিশ্চয়ই আছে। রাজেন ঠিক করে ফেলল এরপর যদি ডাকাডাকি করে এমন ধাতানি দেবে যে তাকে দেখলে টু শব্দটিও করতে সাহস আর পাবে না। ছাদের দিকে তাকিয়েছিল রাজেন, মাথা নামিয়ে চাতাল পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। পার্ক স্ট্রিট আর থিয়েটার রোডে ইন্টারভিউ দেবার পর 3 দিনের গ্যাপ, তারপর শেষ দুটো ইন্টারভিউ হয়ে গেলে সে কাটোয়ায় ফিরে যাবে। এই 3টে দিন বাড়ি থেকে রাজেনকে বেরুতে হবে না। সে শেষ ইন্টারভিউ দুটোর জন্য বইটই ঘেটে প্রস্তুতি চালাতে লাগলো। ফাঁকে ফাঁকে বসার ঘরে গিয়ে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসা, স্নান খাওয়া ছাড়া নিজের ঘরেই সে বেশিরভাগ সময়টা কাটাতে লাগলো। প্রথম 2 দিন ভালোই কাটল। সেই বউটিকে আর দেখা যাচ্ছে না। কাটোয়া থেকে যেদিন 13 নম্বর রাধামল্লিক লেনের এই বাড়িটায় এলো সেদিন থেকে একটা আতঙ্ক তার উপর মাঝে মধ্যেই চেপে বসেছিল, আবার মিলিয়েও গেছে। এখন মনে হচ্ছে দুশ্চিন্তার কারণ নেই। আর একটা দিন অর্থাৎ তৃতীয় দিনটা ভালোই ভালোই কেটে গেলে শেষ 2টো ইন্টারভিউ দিয়ে সে আর 13 নম্বরে ফিরবে না, সোজা হাওড়ায় গিয়ে কাটোয়ার ট্রেন ধরবে।